দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনের আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। দাঁত দাঁত নিয়ে আমাদের সকলের মনেই বিভিন্ন প্রশ্ন এবং দাঁতের যত্ন আসলে আমি যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলি সেভাবে কোনো ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা থাকে না। দাঁতের যত্নটা কখন থেকে শুরু করা প্রয়োজন এবং একটা মানুষের জীবনে খুবই প্রয়োজনীয় একটি অঙ্গ হচ্ছে এই দাঁত। সেই বিষয়ে একটি কথাই রয়েছে, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। সেই বিষয়টি রেখেই আজকে আমরা কথা বলবো দাঁতের সাথে মুখের সুরক্ষা এবং এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার গোবিন্দ ভৌমিক বৃন্দ, চিফ কনসালটেন্ট জিবি ডেন্টাল। ডাক্তার গোবিন্দ ভৌমিক বৃন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আরও একজন রয়েছেন ডাক্তার তানজিদা আহমেদ, কনসালটেন্ট জিবি ডেন্টাল। আপনাকেও স্বাগতম ডাক্তার তানজিদা। জি, আমি শুরু করব ডাক্তার গোবিন্দ ভৌমিক আপনাকে দিয়ে। দাঁতের যত্ন, মুখের যত্ন, এই বিষয়টিতে যাওয়ার আগে একটু জানতে চাওয়া, আসলে দাঁতের চিকিৎসাটা মানুষ কোথায় নিবে, কার কাছে নিবে? কারণ আমরা যদি রাস্তাঘাটে যাই, সব জায়গায় বড় করে লেখা থাকে এখানে দাঁতের চিকিৎসা করা হয়, সুলভ মূল্যে দাঁতের চিকিৎসা করা হয়, পোকা খাওয়া দাঁত ওঠানো হয়, নতুন দাঁতের ফিলিং বসানো হয়। আমি এই রেখাগুলো নিজে দেখেছি, সেই জন্যই আপনার কাছে জানতে চাওয়া আসলে প্রপারলি একটা মানুষ আসলে দাঁতের চিকিৎসা নিতে গেলে কাকে খুঁজবে এবং কার কাছে যাবে? ধন্যবাদ, খুবই সুন্দর কোশ্চেন করেছেন আপনি। আসলে আমরা বাংলাদেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষ বা অধিকাংশ মানুষ এখনো জানেই না হু ইজ এ ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার কে। আমরা সাধারণত যেখানে একজন চেয়ার নিয়ে বসে আছেন বা দেখি বড় বড় সাইনবোর্ড দিয়ে লেখা যে এখানে যে কথাটা বলছেন দাঁতের চিকিৎসা করা হয়, আমরা কোনো কিছু বুঝে না বুঝে আমরা সোজা ঢুকে যাচ্ছি সেখানে এবং দামাদামি করে আমরা চিকিৎসাটা নিয়ে নিচ্ছি। আসলে এটা একদমই ভুল ধারণা বা ভুল কনসেপ্ট। আমরা ডেন্টিস্ট বলতে তাকেই বুঝবো যিনি একজন স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে বিডিএস, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ডিগ্রি অর্জন করেছেন এবং পাশ করার পরে বিএমডিসির রেজিস্ট্রেশন নিয়েছেন, তিনিই আসলে ডেন্টিস্ট বা দন্তরোগ বিশেষজ্ঞ। সুতরাং আমরা ডেন্টিস্টের কাছে যাওয়ার আগে আমরা অবশ্যই দেখে নেব যে ওই ডক্টর বিডিএস ডিগ্রিধারী কিনা, তাহলেই আমরা তার কাছে দাঁতের চিকিৎসা নিব। জি, তার মানে আসলে রেজিস্টার্ড চিকিৎসক কিনা এবং বিডিএস কিনা যেটা আপনি বলছিলেন, সেই জিনিসটার খোঁজ খবর নিয়েই একজন দাঁতের চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন। এবার একটু শুরু করতে চাই দাঁতের যত্ন নিয়ে। আমি যদি শুরু করি, একজন মানুষ জন্ম থেকে কিন্তু দাঁত থাকে না। আফটার বার্থ 6 মান্থ অর 7 মান্থ থেকে তার মিল্ক টিথ শুরু হয়, তারপরে একসময় পার্মানেন্ট টিথ আসে এবং মৃত্যুর আগেও দেখা যায় সেই পার্মানেন্ট টিথ অনেকের ক্ষেত্রেই পড়ে যায়। একটু জানতে চাও এই সুদীর্ঘ জীবনে আসলে দাঁতের যত্নের মূল জায়গাটি আসলে কোথায়? দাঁত নিয়ে আমরা কেউই জন্মে না, তবে এক্সেপশনাল ঘটনাও ঘটে অনেকের ক্ষেত্রে। এটা খুব রেয়ার কেস যে বাচ্চার দাঁত নিয়ে জন্মায়, এটা নিওন্যাটাল টিথ বলা হয়। এটা খুবই রেয়ার কেস। সাধারণত যেটা আমরা দেখি, বাচ্চার বয়স যখন 6 মাস তখন থেকে কিন্তু আসলে দুধ দাঁত উঠা শুরু হয় এবং 33 মাস পর্যন্ত এই 20টা দুধ দাঁত বাবুদের মুখে উঠে এবং 6 বছর বয়স থেকে এই দুধ দাঁত পড়া শুরু হয়, 12 বছর পর্যন্ত পড়ে। সুতরাং এটা একটা সুনির্দিষ্ট বিষয়। 6 মাস বা 2 মাস 3 মাস এদিক সেদিক হতে পারে। বইয়ের ভাষা আমরা যেটা 6 মাসে দাঁত উঠে এবং 6 বছর বয়স থেকে দাঁত পড়া শুরু হয়। এবং দাঁতের যত্নটা এটা কিন্তু আপনার বাবুর দাঁত ওঠার আগে থেকেই গাম ম্যাসাজের মাধ্যমে মায়েরা কিন্তু যত্ন নিতে পারে এবং গাম ম্যাসাজের ফলে বাচ্চার দাঁতের উঠার প্রক্রিয়াটা সুন্দর হয় এবং ত্বরান্বিত হয়। তো দাঁতের যত্ন নেওয়ার জন্য আমরা যদি প্ল্যান করে থাকি, সেটা বাচ্চার বয়স যদি 1 বছর হয় তখনই কিন্তু বাবা মায়ের প্রথম ডেন্টিস্টের কাছে ভিজিট করা উচিত। তাহলে তার এন্টায়ার লাইফের একটা সুনির্দিষ্ট গাইডলাইন কিন্তু বাবা মা পেয়ে যায়। আপনাকে বুঝতে হবে, বাবা মাকে কিন্তু আগে জানতে হবে কিভাবে দাঁতের যত্ন নিতে হয়। কারণ আপনি আপনার বেবির বা বাচ্চাদের দাঁতের যত্ন কিন্তু বাচ্চা নিজে নেয় না, বাবা মাই নেয়।
সুতরাং কিভাবে দাঁতের যত্ন নিতে হবে সেটা বাবা মাকে প্রথম জানতে হবে। জি, তার মানে আসলে যেটা আপনি বলছিলেন শুরু থেকে আসলে বাবা মা বা অভিভাবককে গাইড করা যে একটি শিশুর দাঁতের যত্ন কিভাবে শুরু হবে এবং লাইফ লং সেটা কিভাবে সে ক্যারি করবে। অনেক ধন্যবাদ। বিষয়গুলো নিয়ে আবারও আসবো আপনার কাছে। একটু ডাক্তার তানজিলা আপনার কাছে যাচ্ছি। যেহেতু শিশুদের দাঁতের কথাই বলছিলেন ডাক্তার গোবিন্দ ভৌমিক, সেই রেশ ধরেই যাব। অনেক বাচ্চারই কিন্তু এলোমেলো দাঁত ওঠে, জায়গা মতো দাঁত ওঠে না। আমরা যেটা বলছি যে ওঠার পরে আঁকাবাঁকা দাঁত। বাবা মা খুবই অরিড থাকে আমার বাচ্চার দাঁত কেন আঁকাবাঁকা, বিশেষ করে পার্মানেন্ট টিথটা যখন আঁকাবাঁকা ওঠে। সেই ক্ষেত্রে আসলে আপনাদের ডেন্টিস্টদের বা দাঁতের ডাক্তারদের কি কি পারফরমেন্স রয়েছে এই আঁকাবাঁকা দাঁত ঠিক হয় কিনা, এবং এর কারণ কি আসলে বাচ্চাদের আঁকাবাঁকা দাঁত ওঠে কেন? এটার পিছনে অনেকটা ফ্যামিলিয়াল কজ থাকে, যেটাকে আমরা বলি হেরিডিটারি অর জেনেটিক কজ। আর তাছাড়া কিছু বার্থ ডিফেক্টও থাকতে পারে, যেমন আমাদের জয়েন্টে যদি কোনো ধরনের বার্থ ডিফেক্ট দেখা দেয়, যেমন জন্মের সময় যদি কোনো ধরনের ইনজুরি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের টিএম যেতে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রেও আমাদের টুথ ম্যালোক্লুশন থাকতে পারে। তাছাড়া যদি কোনো জন্মগত রোগ থাকে, যেমন ক্লেফট লিপ অর প্যালেট, সেক্ষেত্রেও দেখা যায় যে শিশুদের দাঁতে এটার ইম্প্যাক্ট পড়ে, আঁকাবাঁকা দাঁত হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ফ্যামিলিয়াল কজ একটি কজ, যদি বাবা মা বা তার জেনেটিক্সদের কারো এরকম হিস্ট্রি থাকে যে কারো আঁকাবাঁকা দাঁত রয়েছে, সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং বার্থ ডিফেক্ট। সেই ক্ষেত্রে আঁকাবাঁকা দাঁত নিয়ে আমার মেইন টার্গেট যেটা, যার আঁকাবাঁকা দাঁত হয়েই যায়, বাবা মা খুব চিন্তিত থাকে এবং বলে যে এটার সাথে একটা বিউটিফিকেশনের সম্পর্ক রয়েছে, সৌন্দর্যের সম্পর্ক রয়েছে। এবং অনেকে দেখা যায়, আমি এমন মানুষও দেখেছি দাঁত আঁকাবাঁকা দেখে সে হাসছে না, সে ভাবছে হাসলে আমাকে দেখতে ভালো লাগবে না। সেটার ক্ষেত্রে আসলে করণীয় কি, এই আঁকাবাঁকা দাঁত ঠিক করা যায় কিনা? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক করার অপশন আছে। সেক্ষেত্রে আমি বলবো যে ট্রিটমেন্টটা যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করা যায়, সেক্ষেত্রে বেটার হয়। ইউজুয়ালি আমরা পেশেন্টদের বলে থাকি যে টিনেজ, যেমন 14 থেকে 16 বছর বয়সে যদি অর্থোডন্টিক ট্রিটমেন্ট অর ব্রাসেস ট্রিটমেন্টটা শুরু করা যায়, সেক্ষেত্রে এটার ট্রিটমেন্ট আউটকামটা সব থেকে ভালো পাওয়া যায়। বাট যত বয়স বাড়তে থাকে আমাদের বোন ডেন্সিটি তত বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে টুথ মুভমেন্টের যে পসিবিলিটিটা সেটা কমতে থাকে, সেক্ষেত্রে অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও একটু ডিফিকাল্ট হয়ে যায় গ্র্যাজুয়ালি যত বয়স বাড়তে থাকে। তার মানে বয়স কম থাকতেই আসলে করে ফেললে বা ঠিক করতে চাইলে কম বয়সে আসা উচিত। একটু বয়সের রেঞ্জটা জানতে চাই যে এই বয়সের মধ্যে করলে ইউজুয়ালি 14 to 16 ইয়ার্স আমরা বলে থাকি। তো এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে পেশেন্ট টু পেশেন্ট, তার চেয়েও কম বয়স থেকে শুরু করা যায়, আবার তার চেয়ে বেশি বয়সে ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে আমরা যেটা হসপিটালে দেখে থাকি অ্যাডাল্ট পার্সনরাই বেশি আসে, যেহেতু তারা এই ব্যাপারে কম ওয়ারিড, আর তাদের প্যারেন্টসরা এই ব্যাপারে কম কনসাস। তো সেক্ষেত্রে আমরা অ্যাডাল্ট পেশেন্টদেরও ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। জি, তার মানে আপনি টিনেজ এজটাকে সবচেয়ে পারফেক্ট যে ওই সময়ে আসলে ভালো চিকিৎসা সম্ভব। ডাক্তার গোবিন্দ ভৌমিক, আপনার কাছে আবার চলে যাচ্ছি। যেহেতু শিশুদের দাঁতের যত্ন নিয়েই বারবার কথা হচ্ছে, আঁকাবাঁকা দাঁত এবং টিনেজ, একটু জানতে চাও যারা স্কুল গোয়িং বাচ্চা তাদের দাঁতের যত্ন নিয়ে, এবং আমরা কিন্তু আজকের আয়োজনে মুখের যত্নটা অ্যাড করেছি দাঁতের সাথে, এবং আমার মনে হয় দুটো ওতপ্রোতভাবে জড়িত। একটু স্কুল গোয়িং বাচ্চাদের দাঁতের যত্ন নিয়ে বলবেন, কারণ তারা বিভিন্ন জাঙ্ক ফুড খাচ্ছে, চকলেট খাচ্ছে, বিভিন্ন সময় ছোট বাচ্চা হয়তো দাঁত ক্লিন করছে না বা মুখটা ক্লিন করছে না। আপনি কি মনে করেন যে এই দাঁতের সুরক্ষার জন্য কখন থেকে আসলে এই যত্নগুলো প্রয়োজন? জি, আসলে বাচ্চারা চকলেট খাবে, এটা স্বাভাবিক, তাই না? আমরা ম্যাক্সিমাম বাবা মায়ের কাছ থেকে শুনে থাকি যে ডাক্তার সাহেব আমার বেবি তো খুব জাঙ্ক ফুড খায়, চকলেট খায়, মিষ্টি খায়, হ্যাঁ, এই কারণে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে। আসলে বাচ্চা চকলেট খাবে এটা কমন ঘটনা। কোশ্চেনটা হচ্ছে আমরা কি চকলেট দেওয়ার পরে বা চকলেটটা খাওয়ার পরে বাবুর দাঁতটা পরিষ্কার করে দিচ্ছি কিনা, বা জাঙ্ক ফুড খাওয়ার পরে আমরা কুলকুচি করাই দিচ্ছি কিনা। ফ্যাক্টটা ওখানে, আপনাকে যাই খাবেন আপনি খাওয়ার পরে একটু কুলকুচি করে নেন নিজে এবং বাচ্চা সবাইকে, তাহলেই কিন্তু আমাদের মুখে কোনো ফুড অ্যাকোমোডেশন হবে না, আমাদের দাঁতেরও ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমরা জানি না আসলে
কখন দাঁত ব্রাশ করতে হয়, কিভাবে দাঁত ব্রাশ করতে হয়। আপনি অধিকাংশ লোককেই যদি জিজ্ঞেস করেন কখন দাঁত ব্রাশ করেন, বলবেন যে ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করি। এটা একদমই ভুল কনসেপ্ট বা ভুল পদ্ধতি। আমাদেরকে অবশ্যই দিনে দুবেলা দাঁত ব্রাশ করতে হবে, রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তার পরে। এবং সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে। আমরা অধিকাংশ লোক দেখবেন ডানে বামে দাঁত ব্রাশ করে থাকে, এটাও ভুল ধারণা। এতে কিন্তু দাঁতের ক্ষয় হচ্ছে। আমাদেরকে উপরের পাটি এবং নিচের পাটি আলাদা আলাদা করে দাঁত ব্রাশ করতে হবে। উপরের পাটি উপর থেকে নিচে এবং নিচের পাটি নিচ থেকে উপরে, এবং একইভাবে হা করে ভিতর দিয়েও কিন্তু আমাদেরকে ক্লিন করতে হবে। এবং বুঝতে হবে যে আমরা যখন দাঁত ব্রাশ করি তখন কিন্তু মাড়িতে এর ইফেক্ট পড়ে বা মাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তখন কুলকুচি করে আমরা চাইলে আঙুল দিয়ে হালকা মাড়িটাকে ম্যাসেজ করে নিতে পারি, এতে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। এবং 2 আঙুল দিয়ে আমরা চাইলে টাং ক্লিন করে নিতে পারি, এবং থাম দিয়ে আমরা উপরের প্যালেটটাকেও ক্লিন করে নিতে পারি। এতে করে আমাদের মুখ ও মুখগহ্বর ক্লিন থাকে। জি, তার মানে আসলে দাঁতের যে সুরক্ষা বা যত্ন, যেটা ব্রাশিংয়ের নিয়ম থেকে শুরু হয় এবং পুরো মুখটা ক্লিন করার মাধ্যমে আসলে শেষ হয়। খুব সুন্দর করে বলেছেন, এবং বিষয়গুলো নিয়ে আবারও আসবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে আবারও ফিরছি। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। সাথে রয়েছে আমি ডাক্তার আঞ্জুমানেরা তামান্না। আমরা কথা বলছি দাঁত ও মুখের সুরক্ষা নিয়ে, এবং আমার সাথে রয়েছেন দুজন দন্ত চিকিৎসক, ডাক্তার গোবিন্দ ভৌমিক বৃন্দ এবং ডাক্তার তানজিদ আহমেদ। আমি আবারও একটু ডাক্তার গোবিন্দ ভৌমিক আপনার কাছেই যাচ্ছি। আপনি বিরতির আগে বলছিলেন দাঁতের কিভাবে ব্রাশিংয়ের নিয়ম এবং কিভাবে মুখটা ক্লিন রাখা যায়। ওইটার সাথে আসলে আরেকটি প্রশ্ন চলে আসে। আমরা খুব কমন একটি টার্ম জানি, দাঁতে পোকা হয়েছে, এবং গ্রামে গঞ্জে শোনাও যায় পোকা নাকি বের হয়। জি, একটু জানতে চাই আসলে কি ধরনের পোকা? আচ্ছা, পোকায় যে বিষয়টা, এটা আমরা সচরাচর শুনে থাকি। তো পোকা কোথা থেকে আসে বা এই পোকা বিষয়টা কি? বিষয়টা কিন্তু ওই যে দাঁতের যত্নের ওখান থেকেই কিন্তু কথাটা চলে আসে, যে আমরা দাঁত ব্রাশ কখন করছি বা কিভাবে দাঁত ব্রাশ করছি। এখন আপনাকে বুঝতে হবে, আপনি যদি সঠিক নিয়মে দাঁত ব্রাশ করেন বা সময় মতো দাঁত ব্রাশ করেন, সব জায়গায় কিন্তু আপনার ব্রাশ পৌঁছাবে না। এই কারণেই বলা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা এফডিআই বছরে 2 বার ডেন্টিস্ট ভিজিট করতে হবে এবং নিয়মিত স্কেলিং করতে হবে আপনার দাঁতের। স্কেলিং বিষয়টা কি? আপনার দাঁতের একদম পুরো ডিপ ক্লিন করা। তো এই বিষয়টা আমরা কিন্তু ডেন্টিস্টের কাছেই যাই না কি দাঁত স্কেলিং করব, তাই না? তো আপনার যখন দাঁত আপনি নিয়মিত সঠিক নিয়মে দাঁত ব্রাশ করছেন না এবং নিয়মিত দাঁত ব্রাশ করছেন না এবং নিয়মিত ডেন্টিস্ট ভিজিট করছেন না, তখন কিন্তু আমাদের মুখের ওই দাঁতের যে ভিতরে যে খাদ্যকণিকাগুলো জমে আসছে, ওগুলা কিন্তু পচে যায়। পচেই কিন্তু ওরা কি হয়, ব্যাকটেরিয়ায় টার্ন হচ্ছে, এবং ওই ব্যাকটেরিয়াটাই কিন্তু আসলে আস্তে আস্তে আমাদের দাঁতকে ক্ষয় করছে, যেটাকে আমরা পোকা বলে থাকি। তো ওই ব্যাকটেরিয়া যখন আপনার মুখে আপনি জমিয়ে রাখছেন, তখনই কিন্তু দাঁত ক্ষয় হচ্ছে। এবং আপনি যখন নিয়মিত ডেন্টিস্ট ভিজিট করবেন এবং স্কেলিং করবেন, তখন কিন্তু এই ব্যাকটেরিয়া আর আপনার মুখে কোনো ক্ষতি করার সুযোগ পাবে না। জি, তার মানে আসলে এটা এক ধরনের ইনফেকশন, যেটা আসলে পোকা বলে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এবং তাহলে আমার একটু জানতে চাও, যদি এরকম হয়েই যায়, তারপরের চিকিৎসাটা কি? আচ্ছা, দাঁতের আমাদের যে অংশগুলো দেখতে পাই, যেমন আপনি আমার যে অংশটা দেখতে পাচ্ছেন, এটার নাম এনামেল। এর ভিতরের অংশটা ডেন্টিন, তারপরে নার্ভ বা পাল্প চেম্বার যেটা আমরা বলে থাকি। তো এনামেলের উপরে যখন আপনার খাদ্যকণিকা জমে ব্যাকটেরিয়া আঘাত করছে এবং আপনি যখন দেখতে পাচ্ছেন কিন্তু কোনো পেইন পাচ্ছেন না, কারণ কি, দাঁত এনামেলের কিন্তু কোনো নার্ভ নেই, সুতরাং এটা নখের মতো, এটা কাটা গেলেও কিন্তু আপনি কোনো সেন্সিটিভিটি পাচ্ছেন না। সুতরাং আপনার ব্যথা নেই, আপনি ডেন্টিস্টের কাছে আসার প্রয়োজন মনে করছেন না, কিন্তু প্রতিদিন আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে যখন এনামেলটা ক্ষয় করে ব্যাকটেরিয়া যখন ডেন্টিনে যাচ্ছে, তখন কিন্তু
আপনি একটা জিনিস অনুভব করছেন যে ঠান্ডা গরম পানি খেলে শিরশির করে ওঠে, বা আইসক্রিম কামড় দিলে মনে হয় জানটা বের হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন আবার ফেলে দিচ্ছেন আবার চলে যাচ্ছে। সুতরাং ওই যে আবার একই কথা যে ব্যথা হচ্ছে না, আমি ডেন্টিস্টের কাছে যাব না। সুতরাং একটা সময় কিন্তু এনামেল এবং ডেন্টিন ক্ষয় হয়ে নার্ভে চলে যায়, সেই দিন আপনার গালে হাত, সেই দিন আপনি হন্য হয়ে কিন্তু ডেন্টিস্টের কাছে আসছেন। সুতরাং প্রথম থেকে যদি আপনি এনামেলে যখন ওই ছোট ক্যাভিটি বা কালো গর্ত হয়ে যাচ্ছে মনে করছেন বা দেখতে পাচ্ছেন, তখনই যদি ডেন্টিস্টের কাছে আসতেন, তাহলে কিন্তু আমরা ছোট্ট একটা ফিলিং করে দিলেই এই দাঁতটা কিন্তু সেভ হয়ে যেত। ওই যে আপনি যখন দেরি করে আসছেন আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এবং আলটিমেট ডেস্টিনেশনে হয় দাঁতটাকে ফেলে দিতে হয়, না হলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটাকে আমরা সেভ করি, কিন্তু ওই দাঁতের কিন্তু আর কোনো জীবন থাকে না। আমরা শুধু খাবার চিবানো বা কথা বলার জন্য বা সৌন্দর্যের জন্য ওই দাঁতটাকে আমরা সংরক্ষণ করে থাকি। সংরক্ষণ করা হয়। জি, একটু চলে যাচ্ছি ডাক্তার তানজিলা আপনার কাছে। আসলে দাঁতের সাথে মাড়ির তো সম্পর্ক রয়েছে, অলরেডি বলছেন। একটু মাড়ির বিষয়টা নিয়ে জানতে চাইবো। মাড়ির কোনো রোগের ক্ষেত্রে আসলে দাঁতের উপরে কতটুকু প্রভাব পড়ে, বা মাড়ির কি ধরনের সমস্যা নিয়ে আসলে রোগীরা বেশি আসে আপনাদের কাছে? মাড়ির সবচেয়ে কমন যেই সমস্যাটা নিয়ে রোগীরা আসে সেটা হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়া। তাছাড়া মাড়ি ফুলেও যায়, সেটা নিয়েও আসে। তাছাড়া যখন আমি ক্লিনিক্যালি এক্সামাইন করি তখন দেখি যে কমপ্লেন করে না এটা নিয়ে, বাট দেখি যে অনেকেরই মাড়ির লেভেলটা নিচে নেমে যায়, ঠিক আছে? সেটা নিয়ে যদিও কমপ্লেন করে না, বাট পেশেন্টের থেকে এই জিনিসটা শোনা হয় যে খুব বেশি শিরশির করছে। সেক্ষেত্রে আমরা এক্সামাইন করে দেখি যে মাড়ির লেভেলটা নিচে নেমে যায় নর্মালি। তো এটা নিয়েই ম্যাক্সিমাম কমপ্লেন আসে। আর গাম ব্লিডিং যেটাকে বলবো, যে মাড়ি থেকে রক্ত পড়া, সেটা অনেক পেশেন্টেরই ক্ষেত্রেই আমরা পেয়ে থাকি। গাম ব্লিডিং, এবং আমরা তো জানি জিঞ্জিভাইটিস খুবই কমন, Yes. এবং অনেকে দেখা যায় এটা নিয়ে খুব সিভিয়ার সিমটম না হলে ডাক্তারের কাছে যাচ্ছেন না, হয়তো নিজেই একটু গরম পানি কুলি করছেন বা ওয়েট করছেন। এটার কি কোনো আসলে কোনো রোগের জন্য হয়, নাকি কোনো টেকনিক্যাল কারণেও আসলে গাম সোয়েলিং হতে পারে? এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বোথ কারণেই হতে পারে। পেশেন্টের দাঁতে যদি খুব বেশি ক্যালকুলাস আর টার্টার যেটাকে আমরা বলি ওটা জমে যায়, সেটার জন্যও হতে পারে। মুখের অযত্ন, সেটার জন্যও হতে পারে। রেগুলার যদি ব্রাশ করা না হয় সেটার জন্যও হতে পারে। অ্যান্ড আদার যদি আমরা জিনিস চিন্তা করি, কিছু সিস্টেমিক কজের জন্যও হতে পারে। সেক্ষেত্রে হরমোনাল ইস্যু থাকতে পারে, যেমন আমরা যেটাকে বলি প্রেগনেন্ট ওমেনদের যেটা ইউজুয়ালি হয় প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস, সেটাও হতে পারে। অ্যান্ড দেন আদার হরমোনাল যদি ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে। ড্রাগ ইনডিউসড হতে পারে। সেক্ষেত্রে ড্রাগ ইনডিউসড বলতে আমি বলবো জিঞ্জিভাল এনলার্জমেন্ট হতে পারে কিছু ড্রাগ ইনডিউসড। তো সেক্ষেত্রেও জিঞ্জিভাইটিস ডেভেলপ করে। জি, যেহেতু প্রেগনেন্ট লেডির কথা বলা হলো, একটু এই বিষয়টা নিয়ে জানতে চাইবো ডাক্তার গোবিন্দ ভৌমিক আপনার কাছে। আসলে আমরা জানি গর্ভবতী মায়েদের একটি ধারণা, আসলে গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা করা যায় না, বা দাঁতের যখন পেইন হয়, আমরা তো জানি যে সবচেয়ে বেশি পেইন হয় দাঁতের কোনো কারণে যদি পেইন হয়। সেই সময় আসলে গর্ভবতী মায়েদের আপনারা কি ধরনের চিকিৎসা দেন এই দাঁত ব্যথার জন্য, বা আসলে সম্ভব কিনা গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা? দেখুন, গর্ভবতী মায়েদের দাঁতের চিকিৎসা দেয়া যায় কিনা বা দাঁতের চিকিৎসা কখন করতে হবে, এটা আমাদের দেশে আমি বলবো যে আমরা হঠাৎ করে আবিষ্কার করি আমরা প্রেগনেন্ট বা মানে গর্ভবতী মায়েরা বা এরকম বিষয়টা, যেমনটা যদি আপনি প্ল্যান করে যদি প্রেগনেন্সিতে আমরা যাই, সেক্ষেত্রে অবশ্যই ওই মায়ের গাইনি ডাক্তার উনি কিন্তু কনসাল্ট করে দেন যে আপনার যদি দাঁতের কোনো প্রবলেম থেকে থাকে আপনি অবশ্যই সেটা ট্রিটমেন্ট করিয়ে নেন। কারণ কি, ওই যে ডক্টর তানজিজা যেটা বলল যে হরমোনাল যে ইমব্যালেন্স বা যেই প্রবলেম কারণে হচ্ছে প্রবলেমগুলো হচ্ছে, তো সেটা তখন আমরা যদি প্রেগনেন্সি পিরিয়ডটা বুঝি যে ফার্স্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার, তো আসলে প্রথম 3 মাসের মধ্যে আমরা কিন্তু কোনো চিকিৎসাই দিতে পারি না, এবং তৃতীয় যদি 6 মাস থেকে 9 মাসের যে পিরিয়ডটা, তখনও আমরা কিন্তু কোনো চিকিৎসা দিতে পারি না। তার মানে মধ্যবর্তী যে সেকেন্ড ট্রাইমেস্টার, যেটা 3 মাস থেকে 6 মাস, তখন আমরা বেসিক কিছু ট্রিটমেন্ট দিতে পারি, তাও কিন্তু সিরিয়াস কোনো কিছু আমরা অ্যাভয়েড করে থাকি। এর একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে ডেন্টাল চেয়ারের যে পজিশন,
ওইটা কিন্তু একটু রিস্কি। এতে মায়ের ওই যে মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স থাকে। আরও যদি আমরা বলে থাকি, আমরা যে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে থাকি, এটাও অনেকাংশে মায়েদের ক্ষতির কারণ হয়ে যেতে পারে বা বেবির ক্ষতি হতে পারে। তো এই সকল দিক বিবেচনা করে আমি বলবো, আমাদের মায়েদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি প্রেগন্যান্সিতে এই ধরনের প্রবলেম ফেস করতে না চান বা এড়িয়ে চলতে চান, তাহলে অবশ্যই আগে দাঁতের চেক আপ করিয়ে ট্রিটমেন্ট নিয়ে দেন প্রেগন্যান্সিতে যাওয়াটাই সেফ। জি, প্ল্যান প্রেগন্যান্সি হলে সেই ক্ষেত্রে তো অবশ্যই তিনি গাইনোকোলজিস্টের পরামর্শে একজন বিডিএস চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেবেন তার দাঁতের বিষয়ে। যেহেতু প্রেগনেন্ট লেডিদের কথা শুনলাম, একটু জানতে চাও যারা অ্যাডাল্ট রয়েছেন বা পার্মানেন্ট টিথ রয়েছেন, আঁকাবাঁকা দাঁতের কথা অলরেডি আমরা তানজিদ আহমেদের কাছ থেকে শুনেছি। একটু আপনার কাছে জানতে চাও, আঁকাবাঁকা দাঁতের সাথে কিন্তু ফাঁকা দাঁতও থাকে, জি অনেকেরই ফাঁকা দাঁত থাকে, এবং একটা সময় এসে হয়তো ছোটবেলা অভিভাবক খেয়াল করলো না, অ্যাডাল্ট বয়সে এসে সেই মানুষটি নিজেই চাচ্ছে যে আসলে আমি একটু আমার সেই ফাঁকা দাঁতের চিকিৎসা করাতে চাই বা ঠিক করতে চাই, এটা সম্ভব কিনা। এবং আমি দেখেছি অনেকে ব্রেস পরে, ব্রেস পরা ছাড়া আর কোনো চিকিৎসা রয়েছে কিনা ফাঁকা দাঁতের ক্ষেত্রে? জি অবশ্যই, এখন ডেন্টিস্ট্রি অনেক এগিয়ে গিয়েছে। আমরা আঁকাবাঁকা দাঁতের কথা যেহেতু ডক্টর তানজিদা কিছু কারণ বলেছে, এর সাথে আমি অ্যাড করতে চাই, আঁকাবাঁকা দাঁতের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সঠিক সময়ে দাঁত না ফেলা। বাচ্চাদের দুধ দাঁত যেটাকে আমরা বলি, আমি আগেও বলেছি, দাঁত উঠা এবং পড়ার বয়স সুনির্দিষ্ট। সুতরাং যেই দাঁতটা 6 বছর বয়সে পড়বে, সেটা যদি আপনি 4 বছর বয়সে ফেলে দেন দাঁতে ক্যারিজ হওয়ার কারণে, বা অনেক সময় দাঁত ড্যামেজ হয়ে যায়, কিছু করার থাকে না, দাঁত রাখাই যাবে না, আমরা অনেক সময় ফেলে দিতে হয়। বা অনেক সময় দেখবেন দাঁত নড়ছে কিন্তু বাবু দাঁত ধরতে দিচ্ছে না বা নাড়াতে দিচ্ছে না, বাবা মাও ইগনোর করে। একটা সময় কিন্তু দেখবেন 5 থেকে 7 দিন পরে ওই দাঁতটা কিন্তু আবার শক্ত হয়ে যাচ্ছে। শক্ত হয়ে যাচ্ছে মানে কি, নিচের থেকে যে পার্মানেন্ট দাঁতটা আসছে সেটা কিন্তু ওই দাঁতটাকে একটু টাইট করে ফেলছে, যার কারণে আপনি মনে করছেন দাঁতটা নড়ছে না। আপনার হুঁশ ফিরে কখন, ওই যে 6 মাস বা 1 বছর পরে দেখবেন ওই দাঁতের সামনে বা পিছন দিয়ে অরিজিনাল দাঁতটা বা পার্মানেন্ট টুথটা যখন আপনি ভিজিবল হয়, তখন আপনার মানে আপনি হন্য হয়ে ডেন্টিস্ট খুঁজেন যে আমার বাচ্চা তো দাঁত পিছন দিয়ে বা সামনে দিয়ে উঠছে, যেটাকে আমরা কমনলি গ্যাস দাঁত বা এরকম একটা শব্দ আমরা শুনে থাকি পেশেন্টের মুখ থেকে। তো তখন কিন্তু এসে আমাদের কাছে ওই দুধ দাঁতটা আপনারা ফেলছেন। তো এই যে সময়, সঠিক সময়ে না ফেলার কারণে বা সঠিক সময়ে আগের ফেলার কারণে দাঁত আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ফ্যামিলির বা বংশগত কোনো কারণই নেই। আচ্ছা, এরপরে আসেন আঁকাবাঁকা দাঁতের আমরা চিকিৎসার কথা। চিকিৎসা যেটা সচরাচর আমরা দেখে থাকি সেটা হচ্ছে ব্রেসেস ট্রিটমেন্ট, যেটা তার দিয়ে আমরা একটা দাঁতের মধ্যে ফ্রেম করে আমরা দাঁতের চিকিৎসা দিয়ে থাকি। এটা এখন আর খুব একটা ইউজ হচ্ছে না, কারণ কেন, এটা দেখতে একটু খারাপ লাগছে, তাই না? এখন যেটা আধুনিক চিকিৎসা সেটা হচ্ছে অ্যালাইনার ট্রিটমেন্ট, অর্থাৎ ইনভিজিবল, এটা আপনার দেখা যায় না বা ট্রান্সপারেন্ট, এবং আপনি মুখে পরে থাকবেন, কেউ বুঝবে না যে এটা আপনি মুখের মধ্যে কোনো ট্রিটমেন্ট প্রক্রিয়া চলছে, এবং এটা খুব কার্যকর। জি, তার মানে আসলে আরো অত্যাধুনিক কিছু চিকিৎসা এসেছে। এই দাঁতের চিকিৎসা নিয়ে আরো আসবো আপনাদের কাছে। আমাদের আরো একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম দাঁত ও মুখের সুরক্ষা নিয়ে, এবং এ বিষয়ে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন দুজন ডেন্টিস্ট, ডাক্তার গোবিন্দ ভৌমিক বৃন্দ এবং ডাক্তার তানজিদ আহমেদ। আমি চলে যাচ্ছি ডাক্তার তানজিদ আহমেদ আপনার কাছে। যেটি খুব কমন একটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো, আক্কেল দাঁত বা উইজডম টিথ। আমার মনে হয় বেশিরভাগ মানুষই এই এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যান। অনেক সময় দেখি যাদের আক্কেল দাঁত ওঠে, মাড়িটা খুব ফুলে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা। আসলে এটার কারণ কি, এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা কি চিকিৎসা দেন? আক্কেল দাঁত ওঠার যেই সময়টা ইউজুয়ালি শুরু হয় 14 থেকে 18, দেন 25, 25 ইয়ার্সের মধ্যেই ওঠা কমপ্লিট হয়ে যায়।
বাট বেসিক্যালি যেটা আপনি বললেন যে মাড়ি ফুলে যায়, ওটার কারণ হচ্ছে আমরা যখন দেখি যে পেশেন্ট দাঁত উঠছে বাট দাঁতের পজিশনটা রং, আর হচ্ছে দেখা যায় যে অনেকের আক্কেল দাঁত যে গালের দিকে হয়ে ওঠে অথবা একদম হরাইজন্টালি যেটা শুয়ে আছে ওরকম পর্যায়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে উপরের দাঁতে যখন বাইট করে তখন দাঁতে দাঁতে যে পাশের মাড়ি যেটা ওর হচ্ছে যেই গালের দিকে যেহেতু হয়ে ওঠে তো সেটা কামড় পড়ে। তো পেইনটা বেসিক্যালি সেখান থেকেই হয়, যেটার একটা নাম আছে, এটাকে বলে পেরিকরনাইটিস। বেসিক্যালি পেরিকরনাইটিস থেকেই দাঁতের আক্কেল মাড়ির যে ব্যথাটা ওটা শুরু হয়। আমি একটু জানতে চাই এটার সাথে অ্যাড করে, আসলে আমরা কিন্তু অন্য কোনো দাঁত ওঠার সময় এত পেইন ফিল করি না। দাঁত তো পার্মানেন্ট দাঁত অনেকগুলোই ওঠে এবং আমাদের আসলে ওটা আমরা বুঝতেই পারি না দাঁত উঠছে, হয়তো যখন আমাদের হাতে লাগছে বা আমাদের টাঙে লাগছে তখন আমরা ফিল করছি। আক্কেল দাঁতে আমি দেখেছি সবাই ব্যথা ফিল করে, এই ব্যথা হওয়ার কোনো কারণ আছে কিনা? আচ্ছা, খুব কমন কোশ্চেন আসলে, এবং সবাই ভোগে। আক্কেল দাঁতের ব্যথা পায় না এমন কোনো মানে ব্যক্তি আমি পাই না, সবাই কমন কোশ্চেন, হ্যাঁ সবাই ব্যথা পায়। আচ্ছা, এই ক্ষেত্রে ওই যে আবার আমি ছোটবেলায় ফিরে যাব, অ্যাকচুয়ালি আমাদের দাঁতের বিষয়টা কিন্তু ছোটবেলা থেকেই শুরু। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন আমরা ছোটবেলায় কিভাবে খাবার খেয়েছিলাম। আমাদের সময় কিন্তু মোবাইল ছিল না, আমরা কিন্তু প্রকৃতির সাথেই দেখে বা অ্যাজ ইউজুয়াল আমরা খাবার দিত, আমরা খাবার খেতাম, খাবারটাকেই আমরা এনজয় করতাম এবং খাবার চিবাতাম, তাই না? আমরা এখন কি দেখছি, আমরা বেবিদেরকে খাবার খাওয়াচ্ছি একটা স্ক্রিন দেখিয়ে, অর্থাৎ সেটা টিভি হোক বা মোবাইল বা ট্যাব কোনো একটা কিছু দিয়ে আমরা খাবারটা দিচ্ছি। আরও দুঃখজনক বিষয় হচ্ছে আমরা চামচ দিয়ে পিষে একদম সফট করে দিয়ে দিচ্ছি, বাবু হা করছে, আমরা দিচ্ছি, গিলে ফেলছে, মুখে নিয়ে বসে থাকে। আমরা যখন আরেক চামচ নিয়ে আসি তখন বাবু ওই মুখেরটা গিলে ফেলে, এটা আবার মুখে নেয়। সুতরাং আমাদের যে চুইং, অর্থাৎ আমরা যে খাবার চিবাই খেতে হবে, সেটাই আমরা কিন্তু ভুলে যাচ্ছি। আপনি খেয়াল করে দেখবেন আমাদের আক্কেল দাঁতের পজিশনটা, মানে আক্কেল দাঁত উঠার জন্য যে পরিমাণ জায়গা সেটা আমাদের ম্যাক্সিমাম লোকেরই নেই। আবার কিন্তু দেখবেন আমাদেরই এই বর্তমান সময়ে যদি দেখেন আফ্রিকার লোকজন, তারা হা করলে অনেক বড় দেখি যে হা হচ্ছে, এবং তাদের আক্কেল দাঁতের পিছনেও মনে হয় যে স্পেস রয়ে গেছে। এই যে ডিফারেন্সটা কেন? এটার একটাই কারণ, আমরা মুখের ব্যায়াম করছি না, বা আমরা যে খাবার চিবাই খেতে হয় সেই খাবার চিবাই খাচ্ছি না। আপনি জেনে অবাক হবেন, এক মুখে যে আমরা ওয়ান মাউথ রাইস দিয়ে থাকি সেটা কিন্তু 20 থেকে 32 বার চাবাইতে হয়। সেটা হয়তো আমি নিজেও চাবাচ্ছি না বা সম্ভব হয়ে উঠছে না, কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক 2-3 বার চিবিয়ে কিন্তু গিলে ফেলছি। হ্যাঁ, এই যে চুইং, এই যে মাস্টিকেশন, এই চাবানোর কম করার কারণেই কিন্তু আমাদের জ গ্রো করছে না, আমাদের আক্কেল দাঁত উঠার স্পেসটা পাচ্ছে না, এবং দাঁতটা তখন কিভাবে উঠছে, বাঁকা হয়ে উঠছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডক্টর তানজিরা যেটা বললো যে হরিজন্টালি উঠছে, অর্থাৎ বাঁকা হয়ে। তো সে যখন বাঁকা হয়ে উঠছে, সোজা না, তখন সামনের দাঁতটাকে কিন্তু ও পুশ করছে। এতে করে কিন্তু আপনার পুরো মুখে কিন্তু আপনি একটা পেইন পাচ্ছেন, এবং মনে হচ্ছে আপনার এখান থেকে শুরু হয়ে পুরো মাথা পর্যন্ত পেইন হচ্ছে। সেই ক্ষেত্রে অনেককে দেখেছি সেই দাঁত তুলে ফেলে, অবশ্যই তুলে ফেলতে হবে, কারণ এটার আর কোনো চিকিৎসা নেই। আর আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, আমাদের ওই বাঁকা দাঁতটা যেহেতু আমার বাইটে লাগছে না, সুতরাং আমার এটার প্রয়োজনও নেই। সুতরাং এটা ফেলতে আপনাকে হবেই। সেটা বাইরের কান্ট্রিতে, ফার্স্ট ওয়ার্ল্ডে দেখবেন 14 থেকে 16 বছর বয়সে পুরো মুখের একটা এক্সরে করে দেখে ডাক্তাররা যে দাঁতের পজিশনটা ঠিক আছে কিনা। পজিশন যদি ঠিক থাকে তখন ওভাবেই থাকে, পজিশন যদি দেখে যে আঁকা বাঁকা বা শুয়ে আছে তখন কিন্তু ওটা 14-15 বছরেই কিন্তু ফেলে দেয় বেবিদের। এতে কিন্তু তার কষ্টও কম হয় এবং মুখের গঠনও সুন্দর হয়ে যায়। জি, কিন্তু আমাদের দেশে আমরা দাঁত ফেলতে আসি, আক্কেল দাঁত ফেলতে আসি ওই 20-25 বা অনেকে আসে ব্যথা অনুভব হওয়ার পরেই কিন্তু আমরা আসি, সেটা কি 50 বছরেও আমি দেখি যে দাঁত ফেলতে হচ্ছে আমাদেরকে। জি, এই বিষয়গুলো নিয়ে আবারও আসবো আপনাদের কাছে, আমাদের আরো একটি বিরতির সময় হয়ে গেছে।
দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার আঞ্জুমানেরা তামান্না। আজকের আয়োজনে আমরা কথা বলছি দাঁত ও মুখের যত্ন নিয়ে। অনেকগুলো বিষয় আসলে বিরতির আগে আমরা শুনে ফেলেছি, বাচ্চাদের থেকে শুরু করে গর্ভবতী মা এবং অ্যাডাল্ট পার্সনদের দাঁত এবং মুখের যত্নে কী কী করণীয় এবং কী কী সমস্যা তারা ফেস করছেন। একটু সিনিয়র সিটিজেনদের নিয়ে জানবো ডাক্তার গোবিন্দ ভৌমিক, আপনার কাছে। আসলে দাঁতের মূলত সমস্যায় আমি দেখেছি ভুগেন আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন বা আফটার 50-50-এর উপরে যেই মানুষজন রয়েছেন, তারা প্রায়ই দাঁতের সমস্যায় ভোগেন এবং এদের মধ্যে পুরুষ নারী অনেকেই আছেন, সিগারেট খাচ্ছেন, অনেকে আছেন পান সুপারি খাচ্ছেন, তারা বিভিন্ন দাঁতের সমস্যা এবং কি মুখের ক্যান্সার পর্যন্ত নিয়ে ভুগছেন। তো আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে জানতে চাইবো, সিগারেট এবং পানের কতটুকু ভূমিকা রয়েছে দাঁতের উপরে, এবং সেই সিনিয়র সিটিজেনদের আসলে দাঁতের যত্নে কি করণীয়। অনেকগুলো প্রশ্ন, এবং আমরা দেখি একটা এজিং প্রসেস শুরু হয়ে যায় দাঁতের, এবং অনেকেরই খুব আর্লি হয়তো দাঁত পড়ে যাচ্ছে। আবার এমনও লোক দেখেছি 80 বছরের বৃদ্ধ কিন্তু দাঁত খুব সুন্দর আছে। এটার কোনো রহস্য রয়েছে কিনা? ধন্যবাদ। আপনি অনেকগুলো কোশ্চেন করে ফেলেছেন। আসলে এটা এই যতগুলো কোশ্চেন করেছেন এর উত্তর দিতে গেলে পুরো প্রোগ্রাম কাভার হয়ে যায়। আমি খুব ছোট হ্যাঁ, ছোট জি। করেই শুনবো। আমি বেসিক কিছু কথা বলি। দাঁতের যত্ন নিতে হবে। দাঁতের যত্ন নেওয়া খুব সহজ। আপনাকে সিম্পল 3টা জিনিস করতে হবে। প্রথমত হচ্ছে নিয়মিত দুবেলা দাঁত ব্রাশ করতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে। আর তৃতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনাকে বছরে অন্তত 2বার ডেন্টিস্টের কাছে গিয়ে ডেন্টাল চেক আপ করতে হবে, এবং ওই যে কথাটা বলছি স্কেলিং পলিশিং ট্রিটমেন্টটা গ্রহণ করতে হবে। এই 3টা জিনিস করলেই কিন্তু আপনার দাঁত ভালো থাকবে। এখন কোশ্চেন হচ্ছে আপনি কবে থেকে ডেন্টিস্ট ভিজিট করবেন। ওই যে প্রথমেই বলেছি, বাচ্চার বয়স যখন 1 বছর তখন বাবা মা এসে যদি একটা কনসাল্ট নিয়ে যায় তাহলে কিন্তু এন্টায়ার লাইফের একটা গাইডলাইন পেয়ে যায়। এরপরের ধাপটা হচ্ছে 12 বছর বয়সে। 12 বছর বয়সে আপনার মুখে টোটাল 28টা দাঁত উঠে যাচ্ছে, অর্থাৎ পার্মানেন্ট টুথ চলে আসছে। সুতরাং হু বলছে আপনি 12 বছর থেকে আপনার দাঁতে স্কেলিং সুবিধাটা ট্রিটমেন্টটা আপনি গ্রহণ করুন। কিন্তু আপনি তো 12 বছর না, 20 বছরেও আসেন না, 30 বছরে আসেন না। আপনি ওই যে 40-45 বছরে হঠাৎ করে মুখে যেটা আমরা আগে আলোচনা করেছি, গাম ব্লিডিং বা মুখে দুর্গন্ধ বা দাঁত শিরশি করছে বা দাঁত ব্যথা করছে, ওই একটা অ্যাকুরেট কারণ নিয়ে কিন্তু আমরা ডেন্টিস্টের কাছে আসছি। তো ওই যে আপনি যে 20-30 বছর অবহেলা করেছেন, সুতরাং আপনার 40-45-50 বছরে দাঁতের সমস্যা হবেই, এটা কমন জিনিস। সুতরাং আমরা যদি ছোট থেকে দাঁতের যত্ন নিই, সেটা আমাদের দেখা যায় যে দাঁতের সমস্যাটা আর্লি 70 বা আর্লি 80-তে গিয়ে হওয়ার কথা, সেটা আমরা আগেই ফেস করে ফেলছি। এটা গেল একটা বিষয়। আরেকটা যেটা কোশ্চেন করেছেন, আমরা সিনিয়র সিটিজেনরা বা ম্যাক্সিমাম লোক যে পান বিড়ি সিগারেট খায়, তাই না, এটা আমরা সম্ভব হলে অ্যাভয়েড করতে হবে। আপনাকে বুঝতে হবে দাঁতের ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে এই তামাক, এবং আরও স্পেসিফিকলি যদি বলি সুপারি। ম্যাক্সিমাম গ্রামের মানুষ দেখবেন বা শহরের মানুষও পান বিড়ি সিগারেট খায়। এই সুপারি কিন্তু আমার ওরাল ক্যান্সারের অন্যতম কারণ। আরও ভয়াবহ বিষয় হলো, আমাদের যখন গালের মধ্যে কোনো ক্ষত বা আমরা কিছু আবিষ্কার করি, আমরা কিন্তু ডেন্টিস্টের কাছে না গিয়ে জেনারেল ফিজিশিয়ানের কাছে চলে যাই। আমরা বুঝতেই পারি না বা জানিও না যে এই পার্টটা কিন্তু আমার ডেন্টিস্টের। আমার ডেজিগনেশনটাই হচ্ছে মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ, অর্থাৎ ওরাল ক্যাভিটিটা কিন্তু আমার। সুতরাং আপনি যখন একটা ক্ষত নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এতে কিন্তু আপনার রোগ বেড়ে যাচ্ছে, কারণ আপনি টু দ্য পয়েন্টে চিকিৎসাটা পাচ্ছেন না। সুতরাং আপনার মুখে এবং দাঁতে যখনই কোনো ধরনের প্রবলেম বা অসুবিধা ভুগবেন, আপনি দ্রুত কোনো দেরি না করে নিকটস্থ বিডিএস ডিগ্রিধারী ডেন্টিস্টের কাছে চলে যাবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন। জি, যেহেতু ওরাল আলসারের কথা আপনি বলছেন, একটু জানতে চাও আসলে সব ওরাল আলসারই কি খারাপ কিনা, বা মুখে যে ঘা হচ্ছে ভিতরে সব ঘাই খারাপ কিনা, বা আসলে যাতে ঘা না হয় তার জন্য কি করণীয়। একদমই শেষে আমরা ছোট করে শুনবো। ছোট করে বললে সব ঘা বা সব আলসার মানে মুখের মধ্যে যে ধরনের আমরা অনেক সময় জ্বালা পোড়া করে, সবগুলোই কিন্তু একদম খারাপ রোগ না। আমাদের মুখে কি কারণে ঘাটা হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। অনেক সময় আমরা নতুন ব্রাশ ইউজ করলে, অর্থাৎ ট্রমা থেকেও কিন্তু আমাদের
আলসারেশন হয়ে যাচ্ছে, এটা খুব নর্মাল বিষয়। অনেক সময় দেখবেন আমরা দাঁতে দাঁত, অনেক সময় জিহ্বায় কামড় লেগে যায়, গালে কামড় লেগে যায়, ওখান থেকেও কিন্তু আমার একটা আলসারেশন হতে, ওটা আবার সময়ের সাথে 2-4 দিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যায়। সুতরাং সব আলসারেশনই কিন্তু খারাপ না। তবে হ্যাঁ, কিছু আলসার যেটা আপনার দীর্ঘদিন, অর্থাৎ 10 দিন, 15 দিন বা 1 মাস ধরেও ভালো হচ্ছে না, এবং আপনি ঝাল বা গরম কিছু খেতে পাচ্ছেন না, তখন কিন্তু আর দেরি করা যাবে না, আপনাকে নিকটস্থ ডেন্টিস্টের কাছে যেতে হবে। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, আমাদের অনেকেরই বাবা মা আছে ঘরে, যাদের আমরা কিন্তু ওইভাবে টেক কেয়ার করতে পারি না। ওনাদের যে দাঁত, যে বৃদ্ধতার কারণে, বয়সের কারণে যে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে এবং শার্প হয়ে যাচ্ছে, ওইদিকে আমাদের নজর রাখতে হবে। কারণ একটা প্রাপ্তবয়স্ক লোকের ধারালো দাঁতের আঘাত থেকে কিন্তু 2 থেকে 3 মাস বা 6 মাসের মধ্যে ওরাল ক্যান্সার ডেভেলপ করতে পারে। জি, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসলে আজকে পেলাম, বিশেষ করে দাঁতের যত্নের বিষয়টা আপনি যেটা বারবার আসলে তুলে ধরতে চাচ্ছেন, যে একদম শিশু বয়স থেকে শুরু করে আসলে এই যত্নটা শুরু হয়, এবং অ্যাডাল্ট বয়সে যত যত্ন করবে সেই দাঁতের লনজিভিটিটা আসলে বয়স্ক বা সিনিয়র সিটিজেন যারা আছেন তারা সেই সুফলটা ভোগ করবেন। এবং আরো কিছু সতর্কতার কথা বললেন, আশা করি দর্শক অনেক উপকৃত হয়েছেন। আমরা আয়োজনের একদমই শেষে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার গোবিন্দ ভৌমিক বৃন্দ এবং তানজিদা আহমেদ আজকের আয়োজনে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আজকে পুরোটা সময় আমরা শুনলাম আসলে দাঁতের এবং মুখের যত্নে কি করণীয়, এবং কিভাবে এই দাঁতের সমস্যাগুলো আমরা প্রতিরোধ করতে পারি, এবং কার কাছ থেকে, একজন রেজিস্টার্ড বিডিএস দন্ত চিকিৎসকের কাছ থেকে আমাদের চিকিৎসা নেওয়ার প্রয়োজন রয়েছে। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছে। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।